তো গুড এনার্জি লেভেলের কথা কি হয়, যে সারাদিনে হয়তো আমি নর্মাল খাওয়া দাওয়া করছি, কিন্তু তাতেও দেখা যাচ্ছে যে আমার কোনো কিছুতেই যেন সেই এনার্জিটা পাচ্ছি না, কাজ করার প্রতি কোনো ইন্টারেস্ট পাচ্ছি না। সারাদিন মানে ঘুম থেকে উঠেও একটা ঝিমুনি ভাব লাগছে, সারাদিন ঘুম ঘুম পাচ্ছে। এরকম যদি হয় তাহলেও বুঝতে হবে যে সেটা আমার হেলথের জন্য একেবারেই কোনো গুড ইন্ডিকেটর নয়। নেক্সট হচ্ছে রেস্টফুল অ্যান্ড কনসিস্টিং স্লিপিং প্যাটার্ন, যেটা আমরা আগের দিনও স্লিপ প্যাটার্ন নিয়ে ডিসকাস করেছিলাম, যে মিনিমাম আমি সারাদিনে 6 থেকে 8 ঘন্টার একটা সাউন্ড স্লিপ নিতে পারছি কিনা। সেখানে বারবার করে আমার ঘুম যদি ভেঙে না যায়, এবং আমি যদি একদম প্রপারলি ঘুমোচ্ছি এবং পরের দিন সকালবেলা উঠে আমি নিজেকে অনেক ফ্রেশ ফিল করছি, তাহলে আমার হেলথটা ভালো রয়েছে স্লিপ প্যাটার্নের দিক থেকে। কিন্তু যদি দেখা যায় বারবার আমার ঘুম ভেঙে যাচ্ছে, বা বারবার হয়তো আমাকে রাত্রিবেলায় টয়লেট যেতে হচ্ছে, বা হয়তো সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেও আমি সেই ফিলটা পাচ্ছি না যে একটা ফ্রেশ মর্নিং, একটা নতুন ডে স্টার্ট হলো, তার সাথে যে ফ্রেশনেসটা আসার কথা আমাদের, সেটা হচ্ছে না, এরকম যদি আমরা দেখি, তার মানেও আমাদের শরীরের মধ্যে কিছু না কিছু সমস্যা চলছে। এরপরে কি আসে, র্যাপিড উন্ড হিলিং। অর্থাৎ উন্ড মানে হচ্ছে কোথাও কেটে যাওয়া, ছড়ে যাওয়া, ঘা হয়ে যাওয়া, যে কোনো ক্ষতকে বোঝানো হয় উন্ড। তো সেই ক্ষতটা কত তাড়াতাড়ি সারছে, যদি দেখা যায় সেই কোথাও একটা কেটে ছড়ে গেল, সেটা সেরে গেল, কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে গেল, তাহলে ঠিক আছে। কিন্তু যদি দেখা যায় এই উন্ড হিল হতে অনেকটা ডিলে হচ্ছে, এবং উন্ড হিল তো হলোই না, উল্টে সেখানে হয়তো আরো ইনফেকশন হয়ে গেল, সেই জায়গাটা আরো বেশি ক্ষতিকর হয়ে গেল, এরকম যদি কোনো সিচুয়েশন হয়, তাহলেও বুঝতে হবে আমাদের বডিতে কিন্তু ভিটামিনের ডেফিসিয়েন্সি হচ্ছে। এবং আমরা যখন পরবর্তীকালে ভিটামিনের চ্যাপ্টার গুলো পড়বো, সেখানেও কিন্তু আমরা দেখবো এই কত ভিটামিনস এর, বিশেষ করে কিছু ওয়াটার সলিউবল ভিটামিনস রয়েছে, যেরকম ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স, এইগুলো যদি আমাদের বডিতে ডেফিসিয়েন্ট হয়ে যায়, তাহলেও কিন্তু আমাদের উন্ড হিল হতে অনেকটা ডিলে হয়ে যেতে পারে। এবং লাস্ট থাকে আমাদের আইজ, অর্থাৎ আমাদের ভিশন হেলথ। ভিশন হেলথটা কিরকম রয়েছে, এবং আমাদের চোখ ভীষণ লাইট সেন্সিটিভ হয়ে গেছে কিনা, এছাড়াও চোখের মধ্যে কোনো জ্বালা ভাব রয়েছে কিনা, বা বারবার চোখ থেকে জল পড়ছে কিনা, চোখের সামনেটা ঝাপসা হচ্ছে কিনা, এই জিনিসগুলো কিন্তু একটা সাইনস এন্ড সিমটমস এর মধ্যে আসতে পারে, যেটা পুরোটাই আসবে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এর মধ্যে। ঠিক আছে, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আমরা একটা পয়েন্ট এখনো ডিসকাস করিনি, সেটা হচ্ছে আইবিডব্লিউ। আইবিডব্লিউটা নিয়ে একটু বড় করে কথা বলবো। তারপরে আমরা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বাদ দিয়ে এবার যদি চলে আসি আমার মেন্টাল স্টেটের ক্ষেত্রে, অর্থাৎ এক্ষেত্রে আমার কোন জিনিসটার উপরে আমি জোর দেব, সেটা হচ্ছে আমার বিহেভিয়ার। বিহেভিয়ারাল চেঞ্জেসটা কিরকম আছে, আমি যে কোনো সিচুয়েশনে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারছি কিনা, বা এরকম যদি দেখা যায় যে আমি সমস্ত সিচুয়েশনে যেখানে হয়তো অতিরিক্ত রিয়াক্ট করার নেই, সেই সিচুয়েশনেও আমি ভীষণভাবে রিয়াক্ট করছি, কোনো একটা নতুন জায়গা, সেখানে গিয়ে আমি প্রপারলি মানিয়ে নিতে পারছি না, বা নিজের মনের মধ্যেই হয়তো একটা হেজিটেশন চলছে, এরকম যদি সিচুয়েশন থাকে, সারাক্ষণ যদি মনের মধ্যে একটা ভয় থাকে, একটা রাগ থাকে, বা কোনো একটা টেনশন থাকে, তাহলেও কিন্তু সেটা আমার গুড হেলথকে ইন্ডিকেট করবে না। ওকে। এবং থার্ড যে প্যারামিটার থাকে, সেটা হচ্ছে ক্লিনিক্যাল ফ্যাক্টরস। ক্লিনিক্যাল ফ্যাক্টরস মানে যেগুলো আমরা ল্যাব টেস্টের মাধ্যমে বুঝতে পারি, অর্থাৎ আমরা যখন চেক আপ করি, কোনো ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে যখন চেক আপ করি, কখন করছি, যখন এই যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এবং বিহেভিয়ারাল অ্যাপিয়ারেন্স, এই দুটো যদি আমরা ইনিশিয়াল পিরিয়ডে আইডেন্টিফাই করতে না পারি, তখন আমাদের বডির মধ্যে কমপ্লিকেশনস গুলো অনেকটা বেড়ে যায়। এবং বেড়ে যাওয়ার পরে আমরা যখন ডক্টরের কাছে যাচ্ছি, তখন আমরা ফাইনালি গিয়ে ল্যাব টেস্ট করছি। এই ল্যাব টেস্টের মধ্যে আমরা ব্লাড টেস্ট করে থাকি, ইউরিন টেস্ট করছি, স্টুল টেস্ট করছি, ইউএসজি করছি। তো এরকম বিভিন্ন ধরনের ল্যাব টেস্ট করেও কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে এক্স্যাক্টলি আমার শরীরের ভিতরে কোথায় কি প্রবলেম চলছে। বাট তার আগে আমাকে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, আমার ফিজিক্যাল বা ফিজিওলজিক্যাল চেঞ্জেস কিছু হচ্ছে কিনা, সেটা কিন্তু আগে নজরে রাখবো। এখানে এই যে গুড হেয়ার অ্যান্ড স্কিন রয়েছে বা হেলদি হেয়ার অ্যান্ড স্কিন, এটার সাথে আরো একটা জিনিস
থাকে সেটা হচ্ছে নেলস, ঠিক আছে, অর্থাৎ আমাদের নখ, নখেরও চেঞ্জেস থেকে কিন্তু আমরা আমাদের হেলথটাকে ইন্ডিকেট করতে পারি। মানে কারোর নখটা খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে কিনা, মাঝখান থেকে সেই নখটা ফেটে যাচ্ছে কিনা, খুব তাড়াতাড়ি একটু ধাক্কা লাগলোই ভেঙে গেল, এরকম যদি সিচুয়েশন হয়, বা নখের মধ্যে যদি সাদা সাদা দাগ দেখা যায়, নখটা যদি বেশি কার্ভ হয়ে যায়, অনেকের ক্ষেত্রে দেখা যায় নখটা মানে এইভাবে কার্ভ হয়ে নিচের দিকে নেমে এসছে, এরকম যদি দেখা যায়, আগে ছিল না কিন্তু এখন হচ্ছে, এরকম অবস্থা যদি দেখা যায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারি আমাদের হেলথটা সেই লেভেলে নেই। এছাড়াও দেখা যেতে পারে সেটা হচ্ছে আমাদের স্কিনে হেয়ার গ্রোথ, অর্থাৎ আমাদের বডিতে হেয়ার গ্রোথ কেমন আছে। মহিলাদের ক্ষেত্রে স্পেশালি বডি হেয়ার গ্রোথ যদি অনেকটা বেশি দেখা যায়, তাহলেও কিন্তু সেটা একটা ব্যাড হেলথের ইন্ডিকেটর হিসেবে কাজ করে। হ্যাঁ, তো এই পুরো ঘটনাকে কিন্তু আমাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের থেকেই আমরা বুঝতে পারবো যে আমাদের গুড হেলথে কি কি সাইনস এন্ড সিমটমস হতে পারে। ঠিক আছে, এইগুলোর মধ্যে কারো কোনো প্রশ্ন, এগুলোর মধ্যে কারো কোনো ডাউটস নেই তো? না ম্যাম। ওকে, ভেরি গুড। আচ্ছা, এরপরে আমরা যেটা আসবো, যে ফোর্থ পয়েন্টটা রয়েছে, which is consistently maintaining the IBW, অর্থাৎ আইডিয়াল বডি ওয়েট কে মেনটেন করা। মানে আমার হাইটের অনুযায়ী আমার বডি ওয়েট যতটা হওয়া উচিত, আমি যদি ঠিক সেই বডি ওয়েটটাকেই মেনটেন করি, দেন ইট ইজ নোন অ্যাজ আইবিডব্লিউ। ঠিক আছে, তো আইবিডব্লিউ কে যদি আমরা ফুল ফর্ম বলি তাহলে কি আসে? Ideal body weight maintain. বডি ওয়েট, ভেরি গুড, আইডিয়াল বডি ওয়েট। এবার এই আইডিয়াল বডি ওয়েটটা কিভাবে বুঝবো? আইডিয়াল বডি ওয়েটের জন্য আমাদেরকে আমার হাইট জানতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা মেল অ্যান্ড ফিমেলের জন্য কিন্তু এই আইবিডব্লিউটা আমরা নিজেরাই মানে নিজেরাই নিজেদের আইডিয়াল বডি ওয়েটটাকে আইডেন্টিফাই করতে পারি। কিভাবে পারবো? সেটা একটা ফর্মুলা থাকে which is known as ব্রোকাস ইন্ডেক্স। ব্রোকাস ইন্ডেক্স বলে একটা ফর্মুলা আমরা দিয়ে থাকি। সেই ফর্মুলার মধ্যে যদি মেল পার্সন হয়, মেল পার্সনের ক্ষেত্রে কি হয়, হাইট ইন সেন্টিমিটার minus 100, that will be his IBW। অর্থাৎ আমার হাইট যদি আমি দেখে থাকি, আমার হাইট যদি আমি ধরে নিচ্ছি, মানে একজন পুরুষের হয়তো হাইট আমি ধরে নিলাম 170 সেন্টিমিটার। এবার 170 মানে সেন্টিমিটারে কিভাবে কনভার্ট করবো আমরা জানি, আমরা যেই ফরম্যাটে আমার হাইট জেনে থাকি না কেন, জাস্ট গুগলে গিয়ে কনভার্টারের মধ্যে, কেউ যদি ফিটে জানি তাহলে ফিট টু সেন্টিমিটার করে নিতে পারি যদি আমরা নর্মাল ইকুয়েশনস না জানি, মিটারে জানলে মিটার টু সেন্টিমিটার, এইভাবে আমরা করে নিতে পারি। এবার 170 সেন্টিমিটার মাইনাস আমি দিচ্ছি 100। ঠিক আছে, তাহলে এখানে আমি কত পেলাম? পাচ্ছি 70 কেজি। এই 70 কেজিটা হচ্ছে একজন 170 সেন্টিমিটার হাইট বিশিষ্ট একজন পুরুষের জন্য আইডিয়াল বডি ওয়েট হওয়া উচিত। ঠিক আছে, একই রকম ভাবে যদি ফিমেল পার্সনের জন্য বলি তাহলে কি হয়, again হাইট ইন সেন্টিমিটার মাইনাস 103, কখনো কখনো 105ও ধরা যেতে পারে, 103 to 105 এই রেশিওটা করা হয়, দ্যাট উইল বি হার দি আইডিয়াল বডি ওয়েট। এখানে যদি আমরা দেখি এক্সাম্পল হিসাবে, তো ধরে নিচ্ছি আমার হাইট হচ্ছে 160 সেন্টিমিটার মাইনাস 103 equals to 57 kg, then 57 kg is my ideal body weight। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে এই ইকুয়েশনটা। এবারে ধরুন আমরা প্রত্যেকেই এখানে, আমরা যারা যারা রয়েছে আমরা প্রত্যেকেই নিজেদের আইডিয়াল বডি ওয়েটটা বের করে নিতে পারবো। তো আইডিয়াল বডি ওয়েট বের করার সময় দেখা গেল হয়তো আমার হওয়ার কথা 57 কেজি, কিন্তু আমি রয়েছি 55 কেজিতে। ঠিক আছে, তার মানে কি আমি আন্ডারওয়েট হয়ে গেলাম? বা আমার হওয়ার কথা 57, আমি রয়েছি 58-এ,
তাহলেই ম্যাম বা একটা কি? কোশ্চেন, ম্যাম একটা কোশ্চেন। বলুন। এখানে সেন্টিমিটার থেকে সেন্টিমিটার বাদ দিলাম, সেখানে কেজি কি করে পাই? সেন্টিমিটার থেকে সেন্টিমিটার বাদ দিইনি, সেন্টিমিটার থেকে আমরা একটা নাম্বারকে বাদ দিয়েছি। এটা কিন্তু অঙ্কের ইকুয়েশনে ওই সেন্টিমিটার টু সেন্টিমিটার বাদ দিয়ে সেন্টিমিটারে ওয়েট এলো সেটা নয়। আমরা হাইটটাকে যে রেশিওতে, যে ইউনিটে ধরবো সেটা হচ্ছে সেন্টিমিটার। সেখান থেকে একটা নাম্বারকে বাদ দিলে তবে আমরা আমাদের ওয়েটটাকে পাই, কারণ ওয়েটের ইউনিট সবসময় কেজিতে হয়, ইউজুয়ালি পাউন্ডেও হয়, বাট আমরা কেজিতে হিসাব করব। তো কেজিতে যদি আমরা ওয়েটটাকে হিসেব করতে যাই, তাহলে হাইটটাকে আমাদেরকে অবশ্যই সেন্টিমিটারে ধরতে হবে এই ইকুয়েশনের জন্য। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এবার যেটা বলছিলাম, যে ধরুন আমার বডি ওয়েট আমি দেখলাম যে 57 কেজি হওয়ার কথা, বাট আমার রয়েছে 55 কেজি। তাহলে আমি কি করব? এমন তো নয় আমি তাহলে ভীষণ রোগা, এভাবে আমাকে এক্ষুনি ঝাঁপিয়ে পড়ে আমাকে আরো 2 কেজি ওয়েট বাড়িয়ে তুলতে হবে, এমনও নয়। বা যদি দেখা গেল আমার 57 এর জায়গায় 58 রয়েছে, তাহলে সব খাওয়া দাওয়া এক্ষুনি ছেড়ে দিয়ে 1 কেজি এক্ষুনি কমিয়ে নিতে হবে, সেটাও কিন্তু নয়। এই যে ফর্মুলাটা আমরা দেখছি, এটা একটা রেফারেন্স ভ্যালু দিচ্ছে। ইজিলি যদি আমি বুঝতে চাই তাহলে কিভাবে করব? যদি এটার মধ্যেও আমরা অ্যাকিউরেসি পেতে চাই, তখন আমাদেরকে যেই ফর্মুলাটা দেখতে হয়, দ্যাট ইজ নোন অ্যাজ বিএমআই। বা বিএমআই এর নাম কারো জানা আছে? বেসিক মেটাবলিক ইন্ডেক্স। না, বডি মাস ইন্ডেক্স। ঠিক আছে, বিএমআই হলো বডি মাস ইন্ডেক্স। এই ফর্মুলাটা কি হয়? বিএমআই এর হাইট, ওয়েটের ইউনিটটা আমরা সবসময় কেজিতে ধরবো, ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার। ঠিক আছে, মিটার স্কোয়ার। এখানে আমি যদি বলেন তাহলে আমি লিখে দিচ্ছি হাইট ইন মিটার স্কোয়ার। তার মানে এখানে বিষয়টা কি দাঁড়ালো? এখানে কিন্তু এখন আমি আর আমার হাইটটাকে সেন্টিমিটারে ধরছি না, বা আমার ওয়েটটাকেও এক্স্যাক্টলি ম্যাম কত পুরো হওয়া উচিত। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। পুরো স্ক্রিন দেখা যাচ্ছে না? না, একটু দেখা জুম যাচ্ছে আউট না। করে নিন, তাহলে একটু জুম আউট করুন। হ্যাঁ, কারণ আমি ছোট করেই যাচ্ছি, মানে স্ক্রিনের মাঝেই রয়েছে যদিও এই পুরোটা। ওকে। আচ্ছা, তো হাইট ইন মিটার স্কোয়ার। এখানে আমরা কি করছি? আমাদের বডি ওয়েট কত হওয়া উচিত সেটা ভাববো না, এখানে আমার যতটা বডি ওয়েট রয়েছে আমি সেটার উপরে ক্যালকুলেশন করব। কি বলেছিলাম? আমার হওয়ার কথা 57, কিন্তু আমার রয়েছে 55। তাহলে 55 কেজি দিয়েই আমি ক্যালকুলেশনটা করব। 55 ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার। আমার হাইট কত ছিল? দেখেছিলাম 160 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে যদি মিটারে কনভার্ট করি, তাহলে দুটো পয়েন্ট, মানে দুটো ঘর আগে পয়েন্ট বসে। ঠিক আছে, মিটার তারপর ডেসিমিটার দেন সেন্টিমিটার হয়। তো তো দুটো পয়েন্ট, মানে দুটো ঘর আগে পয়েন্টটা বসছে। অর্থাৎ এখানে সেন্টিমিটার থেকে যদি মিটারে কনভার্ট করে কি হবে? 1.60 এটা আসছে। মিটার স্কোয়ার বলেছে, তার মানে 1.60 এটার স্কোয়ার হচ্ছে, বা 1.60 ইন্টু 1.60 এইটা পাচ্ছি। এবার এখানে এই বিষয়টাকে আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, আচ্ছা আমি ক্যালকুলেটরেই করে নিচ্ছি এটা। তো এখানে আমি পেলাম the value is 21.48 something, 4843 অনেকগুলো রয়েছে। তো আমি 21.5, যেহেতু 484375 এইরকম একটা ভ্যালু এসেছে, তো আমি যদি দশমিকের পরে, পয়েন্টের পরে একটা ঘর পিছুতে যাই, তাহলে অঙ্কের নিয়মে কি বলে? সেই একটা ঘর পিছুচ্ছি মানে এখানে আমরা 4 পর্যন্ত ধরছি,
এই 4 অবধি ধরার পরের যে সংখ্যাটা সেটাকে দেখতে হয়। এই যে পরের সংখ্যাটা কি রয়েছে 8, এই পরের সংখ্যাটা যত অবধি আমরা ধরতে চাইছি দশমিকের পরে যত ঘর অবধি ধরতে চাইছি তার পরের যে 5 এর চেয়ে বেশি সংখ্যাটা হলে 1 ঘর বেশি নেই। একদম সেটা যদি 5 বা 5-এর বেশি হয় তাহলে যত অবধি ধরতে চাইছি তার সাথে 1 প্লাস করব। তাহলে এখানে যেহেতু 8 রয়েছে মানে 5-এর বেশি রয়েছে, তাই এখানে আমরা ভ্যালুটাকে রাখবো 21.5। এইটা আমি পেলাম বিএমআই। ঠিক আছে, এইভাবেও আমরা প্রত্যেকে আমাদের নিজেদের বিএমআইটা বের করতে পারি। এবার কেন বিএমআই বের করবো সেটাতে আসছি। আপাতত এই ক্যালকুলেশনটুকু বোঝা গেছে সবার যে কিভাবে আমরা নিজেদের বিএমআই ক্যালকুলেট করতে পারি। ম্যাম আরেকবার একটু বলবেন। যখনই আমরা বিএমআই ক্যালকুলেট করছি আমাকে দুটো জিনিস জানতে হবে, একটা আমার এক্স্যাক্টলি বডি ওয়েট কত, আরেকটা আমার হাইট কত মিটারে। তাহলে আমার যে বডি ওয়েটটা রয়েছে ধরে নিন আপনার রয়েছে 60 কেজি, তাহলে 60 ডিভাইডেড বাই আপনার যে হাইটটা রয়েছে যদি 170 সেন্টিমিটার থাকছে তাহলে 1.70 স্কোয়ার অর্থাৎ 1.70 মাল্টিপ্লাইড বাই 1.70, এইটাকে আমি ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার পরে যে ভ্যালুটা আপনি পাচ্ছেন অর্থাৎ যে সরলটা আপনি পাচ্ছেন বা যে ভাগফলটা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে আপনার বিএমআই। ঠিক আছে, এই বিএমআইটা থেকে আমরা অ্যাকিউরেটলি বুঝতে পারি যে আমার বডি ওয়েটটা ঠিক কোন পজিশনে রয়েছে। কেন বুঝতে পারি? কারণ বিএমআই কে বোঝার জন্য কয়েকটা রেঞ্জ হয়। ঠিক আছে, কিরকম? যদি এই যে বিএমআই লেভেলটা যেটা ভাগফলটা এলো এই ভাগফলটা যদি লেস দ্যান 16.5 হয় তাহলে এটাকে বোঝায় আন্ডারওয়েট। আন্ডারওয়েট গ্রেড 3, গ্রেড 3 বা একে বলা হয়ে থাকে সিভিয়ার আন্ডারওয়েট। আচ্ছা, নেক্সট এই ভাগফলটা যদি 16.5 থেকে 17.4 অবধি আসে তাহলে এই রেঞ্জটাকে বলা হয় আন্ডারওয়েট গ্রেড 2 বা মডারেট। মডারেট কথাটার মানে হচ্ছে মাঝারি, তো মডারেট আন্ডারওয়েট। এই ভাগফলটা যদি 17.5 থেকে 18.4 অবধি আসে তাহলে এই অবস্থাটাকে বলা হচ্ছে আন্ডারওয়েট গ্রেড 1 বা মাইল্ড আন্ডারওয়েট। তারপরে আবারও এই ভাগফলটা যদি 18.5 থেকে 24.4 অবধি আসে, এটা একটা ওয়াইড রেঞ্জ রয়েছে, এই রেঞ্জটা ইজ নর্মাল। ঠিক আছে, এরপরে 24.5 থেকে যদি রেঞ্জটা 29.4 অবধি আসে তাহলে this range comes under the overweight. Next, if the range comes from 29.5 to 34.4, then it is obesity. Obesity grade 1 or mild obesity. Then 34.5 to 39.4 considered as obesity grade 2 or moderate obesity. And lastly, if it is greater than 39.5, considered as obesity grade 3 or severe obesity. ঠিক আছে,
এবার এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে একটা রেঞ্জ আমি দেখলাম, এই রেঞ্জের মধ্যে থেকে ম্যাডাম একটু আমাকে খুঁজে বের করতে হবে। লিখতে সময় দিন, লিখতে একটু সময় দিন। লিখতে পারেন, বা যখন পিডিএফ যাবে তখনও তো দেখতে পারবেন। পিডিএফ না, সরি, যখন ভিডিও যাবে রেকর্ডেড, এখন লিখে নিতে পারেন, এখানে তো স্ক্রিনটা রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। একটা স্ক্রিনশট নিয়ে নিন না, পরে লিখে নেবেন। তো এবার হচ্ছে আমি একটু জুম আউট করে দিই, তাহলে বুঝতেও সুবিধা হবে। স্ক্রিনশট নিয়ে নিলে ভালো হয়। এবারে হচ্ছে আমাকে দেখতে হবে আমার যে বিএমআইটা রয়েছে, এই বিএমআইটা ঠিক কোন রেঞ্জের মধ্যে আসছে। তো আমি কি দেখছি, 21.5, এই বিএমআইটা আমার আসছে নর্মাল রেঞ্জের মধ্যে। তাহলে আমার বডি ওয়েট যদি 57 জায়গায় 55 হয়, তাহলেও কিন্তু আমি আন্ডারওয়েট স্টেজে নেই। ঠিক আছে, এবার এই যে ভ্যালুগুলো আমি দিয়েছি 16.5 বা ধরুন 39.4, এই যে ভ্যালুটা রয়েছে, এটা কখনো কখনো আমরা রাউন্ড ফিগারেও ধরি। রাউন্ড ফিগার মানে লেস দ্যান 16, গ্রেড 3 আন্ডারওয়েট, then 16 to 17, grade 2 underweight, then 17 to 18, grade 3, grade 1 underweight, এবং তারপরে 18 to 24 বা 25 normal range, then 25 to 29 overweight, then above 30 obesity. Above 30 মানে 30 to 35 grade 1 obesity, 35 to 39 grade 2 obesity, and above 40 grade 3 obesity. তো এইভাবে আমরা কিন্তু রাউন্ড ফিগারেও ধরে নিতে পারি। ঠিক আছে, সেটাও হতে পারে। মোটামুটি একটা আইডিয়া আমরা এখান থেকে পাবো। হয়েছে? তাহলে এই বিএমআইটা যদি আমাদের জানা থাকে, আমরা প্রত্যেকেই নিজেদের এক্স্যাক্টলি বডি ওয়েটটা ঠিক কোন রেঞ্জে রয়েছে, আমরা কোন পজিশনে দাঁড়িয়ে রয়েছি, সেটা বুঝে নিতে পারছি। তাই তো? আমরা এটা প্রত্যেকে করতে পারবো নিজেদের জন্য। বেশ, জি ম্যাম। এবার আরো একটা জিনিস, এই যে নর্মাল রেঞ্জটা, যেহেতু বললাম যে নর্মাল রেঞ্জটা কিন্তু অনেকটা। এবার ধরুন কারোর বিএমআই বের করে দেখা গেল তার রেঞ্জটা এসেছে 19। ঠিক আছে, 19 মানে কি, সে তো নর্মাল রেঞ্জেই রয়েছে, কিন্তু তাকে দেখতে কিন্তু ভীষণ রোগা লাগবে, মানে আমাদের চোখেও সেটা ভীষণ রোগা লাগবে যদি কারোর বিএমআই 19 হয়। তাহলে আমরা সেক্ষেত্রে কি করতে পারি, এই নর্মাল রেঞ্জের মধ্যেও একটা আইডিয়াল নর্মাল রেঞ্জ হয়। 19 মানে কিন্তু তাকে আমি আন্ডারওয়েট বলতে পারবো না, কিন্তু একটা আইডিয়াল নর্মাল রেঞ্জ হতে পারে। সেই আইডিয়াল নর্মাল রেঞ্জটা কত? 20 থেকে, এটা আমাদের নিজেদের জন্য আমরা বুঝে রাখতে পারি, এটা বিএমআই এর মধ্যে আসে না। সেই আইডিয়াল নর্মাল রেঞ্জটা হচ্ছে মোটামুটি ভাবে 20 থেকে 23। ঠিক আছে, বা 20ও না, রাদার 21 থেকে 23। এই রেঞ্জটা যদি কারো থাকে, বা 20ও যদি কারো থাকে, তাহলে কিন্তু তাকে আমরা বলবো আইডিয়ালি সে ভীষণ ভালো একটা বডি ওয়েট মেনটেন করছে। যদি কারোর বডি ওয়েট বা বিএমআই 24 হয়, তাহলে তার কিছুটা মেজারমেন্ট বা কিছুটা ম্যানেজমেন্ট করতে হবে, কারণ 24 মানে সে একদম বর্ডার লাইনে দাঁড়িয়ে রয়েছে ওভারওয়েটের। সে এখন যেভাবে তার লাইফস্টাইলটাকে চালাচ্ছে, সেই রকমই যদি লাইফস্টাইলটা তার চলতে থাকে, তাহলে পরবর্তীকালে গিয়ে কিন্তু সে ওভারওয়েট রেঞ্জে চলে আসবে এবং ধীরে ধীরে ওবেসিটিতে চলে আসবে। ওকে, এবং এই যে ওভারওয়েট আর ওবেসিটি, এই দুটোকেই বলা হয় সাইলেন্ট কিলার। কারণ একবার যদি আমাদের ওভারওয়েট বা ওবেসিটি হয়, তার মানে কি হচ্ছে, আমাদের বডিতে যে ফ্যাট সেল থাকে, আমাদের এই যে স্কিনের নিচে, স্কিনের যে লেয়ারটা, তার একদম নিচের লেয়ারে থাকে কিছু ফ্যাটের লেয়ার। সেই ফ্যাটের লেয়ারের মধ্যে যেখানে যে সেলগুলোর মধ্যে ফ্যাট স্টোর হয়, তাকে বলা হয় অ্যাডিপোজ সেলস। এর মধ্যে ফ্যাট স্টোর হতে থাকে, আমাদের বডিতে যত বেশি ফ্যাট বাড়বে, তত এই সেলগুলোর মধ্যে ফ্যাট জমা হতে থাকবে। আবার যখন আমরা রোগা হয়ে গেলাম, তার মানে কি হলো, এই যে সেলের মধ্যে ফ্যাটটা জমেছিল,
তার থেকে ফ্যাটটা বেরিয়ে এনার্জি দিচ্ছিল, দিতে দিতে আমাদের শরীর থেকে ফ্যাটের ভাঙন হয়েছে এবং আমাদের বডি ওয়েট কমছে। কিন্তু এই সেলগুলো নষ্ট হয় না, এই সেলগুলো চুপসে যায় বেসিক্যালি। তো যেরকম একটা বেলুনের ক্ষেত্রে হতে পারে, একটা বেলুনে আপনি হাওয়া ভরলেন, বেলুন থেকে হাওয়া বের করে দিলে বেলুনটা কিন্তু চুপসে গেল। আবার যদি আপনি বেলুনে হাওয়া ভরেন তাহলে কিন্তু আবারও বেলুনটা ফুলে যাবে। সেই কারণেই অনেককে শুনবেন বলতে, যারা ধরুন একটা সময় ওয়েট রিডিউস করেছে এবং ওয়েট রিডিউস করার পর আবারও যদি একটু লাইফস্টাইলের এদিক ওদিক হয়, আবার তারা বডি ওয়েট মানে আবার ওয়েট গেইন করছে। এর কারণটা কিন্তু এটাই, বডির টেন্ডেন্সি রয়েছে, বডি জানে যে এই জিনিসটা আমাকে স্টোর করতে হবে। তাই জন্য এতদিন ধরে যেহেতু সে স্টোর করে এসেছে বডিতে, তাই কোনোভাবে যদি আমাদের লাইফস্টাইলের কোনো এদিক ওদিক হয়, আমার বডি কিন্তু আবারও এক্সেস ফ্যাটকে আমার অ্যাডিপোজ সেলের মধ্যে স্টোর করে রাখতে পারে। এবং যত বেশি করে আমার বডি ওয়েট বাড়তে থাকছে, মানে ফ্যাট বাড়তে থাকছে, এবং আমি ওভারওয়েট বা ওবিজ হয়ে যাচ্ছি, আমার এটার সাথে সাথে বিভিন্ন ধরনের কমপ্লিকেশনস আসতে শুরু হয়। ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল, কার্ডিয়াক অ্যারেস্ট, থাইরয়েডের প্রবলেম, পিসিওডি প্রবলেম, আর্থ্রাইটিসের প্রবলেম, টিউমার, ক্যান্সারের মতন সমস্যা, লিভার ডিজিজ, এই ধরনের প্রচুর প্রবলেমস কিন্তু আসে। সেই জন্য ওবেসিটিকে বলা হয়ে থাকে সাইলেন্ট কিলার, কারণ ডাইরেক্টলি আমার মানে বডি ওয়েটের সাথে এর কোনো সম্পর্ক নেই, কিন্তু এই যে এক্সেস ফ্যাট, এই এক্সেস ফ্যাটের সাথে এর সম্পর্ক রয়েছে। মানে আমি আজকে মোটা হয়ে গেলাম, আমি তো আজকেই কালকে খেয়েছি মানে আমি আজকেই মোটা হয়ে গেলাম তা তো নয়। ধীরে ধীরে বডিতে ফ্যাট গেইন হতে থাকে, এবং যত ধীরে ধীরে বডিতে ফ্যাট গেইন হচ্ছে তত ধীরে ধীরে কিন্তু আমাদের এই রোগগুলো আসতে থাকে। সেই জন্য একে বলা হয় সাইলেন্ট কিলার। এবং এই যে আমরা এত নিউট্রিশনাল স্ট্যাটাসের কথা পড়ছি, নিউট্রিশনাল স্ট্যাটাসের কথা পড়তে গেলে একটা টার্ম আমরা এর পরেও পাবো, দ্যাট ইজ নোন অ্যাজ ম্যালনিউট্রিশন। ম্যালনিউট্রিশনকে যদি বাংলায় বলি সেটা হচ্ছে অপুষ্টি। অপুষ্টি না? ভেরি গুড, অপুষ্টি, অর্থাৎ পুষ্টিটা সঠিক পরিমাণে আসছে না। ইউজুয়ালি আমরা ম্যালনিউট্রিশন মানে রোগা হয়ে যাওয়াটাকে বুঝি। যদি অপুষ্টি এই কথাটা যদি বলি তাহলে সাধারণত আমরা রোগা হয়ে যাওয়া এই ধরনটাকেই বুঝবো, কিন্তু ম্যালনিউট্রিশন মানে একেবারেই শুধুমাত্র রোগা হয়ে যাওয়া, মানে শুধুমাত্র আন্ডারওয়েটকে বোঝায় না। ম্যালনিউট্রিশন বেসিক্যালি তিনটে প্যাটার্নকে বোঝায়। ম্যালনিউট্রিশন বেসিক্যালি তিনটে প্যাটার্নকে বোঝাচ্ছে। একটা কি? একটা অবশ্যই আন্ডার নিউট্রিশন, একটা হচ্ছে আন্ডার নিউট্রিশন, যেটাকে বাংলায় আমরা বলে থাকি উনপুষ্টি। ঠিক আছে, মানে কমে যাচ্ছে পুষ্টিটা। আরেকটা হয় ওভার নিউট্রিশন, অর্থাৎ আমরা যদি মোটা হয়ে যাচ্ছি, যদি আমাদের ওবেসিটি আসে, সেটাও কিন্তু এক ধরনের ম্যালনিউট্রিশন, কারণ পুষ্টিটা সঠিকভাবে আসছে না। আরেকটা ধরন হয় যাকে বলা হয় স্পেসিফিক স্পেসিফিক ম্যালনিউট্রিশন বলতে পারি। ঠিক আছে, স্পেসিফিক ম্যালনিউট্রিশন কি? যেখানে আমার হয়তো ওবেসিটি নেই বা আন্ডারওয়েট নই আমি, কিন্তু বডিতে কোনো একটা পার্টিকুলার নিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সি রয়েছে, যে কারণে বা কোনো একটা পার্টিকুলার নিউট্রিয়েন্টস হয়তো বেশি হয়ে গেছে, যে কারণে আমার শরীরে কিছু সমস্যা তৈরি হচ্ছে, তাকে বলা হয় স্পেসিফিক ম্যালনিউট্রিশন। যেরকম কারোর যদি বডিতে হিমোগ্লোবিন কম থাকে, কেন কম থাকছে? ভিটামিন মিনারেলস এর অভাবে হিমোগ্লোবিন কম থাকছে, তাহলে তার কি হবে? অ্যানিমিয়া হবে। কিন্তু হিমোগ্লোবিন কম মানে কিন্তু আমি যে সবসময় ভীষণ অসুস্থ, জ্বর হয়ে গিয়ে বিছানায় শুয়ে রয়েছি তা তো নয়, বা আমাকে দেখতেও যে মোটা লাগছে, রোগা লাগছে তাও নয়, কিন্তু তাও আমি ম্যালনারিশমেন্ট এ ভুগছি, আমি তাও ম্যালনারিশড, কারণ আমার বডিতে এই যে ব্যালেন্স ডায়েটের কথা আমরা বলি, সেই ব্যালেন্স ডায়েট অর্থাৎ প্রতিটা নিউট্রিয়েন্টস, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস সবটা প্রপারলি নেই। তাই জন্য আমার শরীরে একটা সমস্যা হয়েছে, which is known as specific malnutrition। ঠিক আছে, আবার ধরুন কারোর ফ্যাটি লিভার হয়েছে। ফ্যাটি লিভার এই টার্মটাও আমাদের কাছে খুব চেনা পরিচিত একটা টার্ম। তো ফ্যাটি লিভার হয়েছে মানে তার খাবারের মধ্যে হয়তো
কার্বোহাইড্রেটটা অনেকটা বেশি, ফ্যাটের পরিমাণ অনেক বেশি। এবার ফ্যাটি লিভারের লোকজন কিন্তু সবসময় যে মোটা হবে তা নয়, বা হাই কোলেস্টেরল যাদের রয়েছে, অনেক মানুষ এরকম রয়েছে যে যাদের বডি ওয়েট একদম ঠিকঠাক কিন্তু তাদের কোলেস্টেরল লেভেলটা অনেক বেশি। তার মানে কি, এটা তো আমার আন্ডার নিউট্রিশন বা ওভার নিউট্রিশনে পড়লো না, এটা কিসে পড়লো? স্পেসিফিক ম্যাল নিউট্রিশন। অর্থাৎ কোন একটা পার্টিকুলার ফুড আইটেম বেশি বা কম হয়ে যাওয়ার কারণে আমার বডিতে একটা সমস্যা তৈরি হলো। তাই এই ধরনের ম্যাল নিউট্রিশনকে বলা হয় স্পেসিফিক ডেফিসিয়েন্সি, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। আবার একই রকম ভাবে ওভার নিউট্রিশন বা ওভার নারিশমেন্টকেও আমরা ম্যাল নিউট্রিশন বলি, কারণ আমার শরীরে যতটা রিকোয়ারমেন্ট, ডেইলি বেসিসে আমার যতটা রিকোয়ারমেন্ট, সেটার থেকে অনেক বেশি আমার বডিতে স্টোর হয়ে গেছে। সেই জন্য এই অবস্থাটা সৃষ্টি হয়েছে, ওভার নিউট্রিশন হয়েছে বা আমি ওবিজ হয়ে গেছি। তাই এটাও কাইন্ড অফ ম্যাল নিউট্রিশন। ঠিক আছে, ক্লিয়ার হলো এইটুকু? স্পেসিফিকটা জি, ma'am. আরেকবার বলুন। স্পেসিফিক মানে হচ্ছে যখন বিশেষ কোনো একটা পুষ্টি উপাদানের ঘাটতি, অভাব হচ্ছে বা বেশি হয়ে যাচ্ছে, সেই অবস্থাটাকে আমরা স্পেসিফিক নিউট্রিশন বা স্পেসিফিক ম্যাল নিউট্রিশন বলে থাকি। যেরকম যদি আয়রনের ঘাটতি ঘটে তাহলে অ্যানিমিয়া হতে পারে, আবার যদি অতিরিক্ত আয়রন আমার লিভারে স্টোর হয়ে যায় তাহলেও লিভার ডিজিজ হতে পারে। তাহলে একটা নিউট্রিয়েন্টস সেটার কম হলেও ক্ষতি, বেশি হলেও ক্ষতি। কিন্তু এমন তো নয় আয়রন বেশি হয়েছে, আয়রন বেশি মানে সব নিউট্রিয়েন্টস যে বেশি হয়েছে বা আমি যে আমার বডিতে যে ফ্যাট বেড়ে গেছে তা নয়, কোনো একটা নিউট্রিয়েন্টস বেশি হয়েছে। তাই এই ধরনের ডেফিসিয়েন্সিস গুলোকে বা এই ধরনের ম্যালনিউট্রিশন গুলোকে আমরা স্পেসিফিক নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বলে আইডেন্টিফাই করি। ঠিক আছে, এবং আমরা যখন প্রত্যেকটা নিউট্রিয়েন্টস সম্পর্কে জানবো, মানে স্টার্টিং ফ্রম কার্বোহাইড্রেট টু ওয়াটার, প্রতিটা নিউট্রিয়েন্টসেরই কিন্তু আমরা দেখবো তার এক্সেস হলেও কিছু কমপ্লিকেশনস হতে পারে, আবার ডেফিসিয়েন্সি হলেও কিছু কমপ্লিকেশনস আসতে পারে। ওকে, ক্লিয়ার? এটার মধ্যে কারোর কোনো ডাউট নেই? Yes, ma'am. ভেরি গুড। এরপরে আরেকটা জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে এনার্জি ব্যালেন্স। মানে এই যে আন্ডার নিউট্রিশন, ওভার নিউট্রিশন বললাম, এটার সাথে যেই টার্মটা রিলেটেড তাকে বলা হয় এনার্জি ব্যালেন্স। এনার্জি ব্যালেন্স কথাটার মানে কি? অর্থাৎ আমার খাবারের মধ্যে থেকে আমি তো একটা এনার্জি পাচ্ছি, একটা ক্যালোরি পাচ্ছি। আমরা কার্বোহাইড্রেট থেকেও পড়েছিলাম, এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিনটে হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, যারা আমার শরীরে এনার্জি তৈরি করছে, শক্তি উৎপন্ন করছে। আন্ডার নিউট্রিশন বা ওভার নিউট্রিশন কখন হতে পারে? যখন আমার বডিতে এই এনার্জি ব্যালেন্সটা মেনটেন হচ্ছে না। অর্থাৎ ম্যাক্রোনিউট্রিয়েন্টস থেকে যে এনার্জিটা আমি গেইন করছি সেটা যদি ব্যালেন্স না হয়। কার সাথে ব্যালেন্স হবে না? আমার সারাদিনের অ্যাক্টিভিটির সাথে যদি ব্যালেন্স না হয়, তখনই কিন্তু আন্ডার বা ওভার নিউট্রিশন হয়। এই এনার্জি ব্যালেন্সের মধ্যেও আবার আমরা এনার্জি ব্যালেন্স মানে আমরা কি বোঝাচ্ছি? এনার্জি ব্যালেন্স মানেই হচ্ছে যেখানে এনার্জি ইনটেক, এনার্জি এনার্জি ইনপুট যেটা হচ্ছে, অর্থাৎ যে এনার্জিটা আমরা নিচ্ছি মানে যে খাবারটা আমরা নিচ্ছি, যে ম্যাক্রোনিউট্রিয়েন্টসটা আমরা নিচ্ছি, সেটা যদি সমান হয়ে যায় এনার্জি আউটপুটের সাথে, অর্থাৎ আমার শরীরে যে ক্যালোরিটা এলো সেই ক্যালোরিটাই আমি আমার সারাদিনের কাজের মাধ্যমে খরচ করলাম। সারাদিনের কাজ বলতে আমার বাহ্যিক কাজ হতে পারে এবং শরীরের ভিতরের কাজও হতে পারে। যেটা আগের দিন বলছিলাম, এই যে হার্ট পাম্প করছে, বডিতে ডাইজেশন চলছে, ব্রেন সিগন্যাল দিচ্ছে, প্রচুর শরীরের ভেতরে অনেক কাজ হয়। তো এই সবকিছু মিলিয়ে যখন আমার এনার্জিটা ব্যালেন্স হয়ে গেল, দুটোই সেম হয়ে গেল, তাকে আমরা বলবো এনার্জি ব্যালেন্স। তাতে কিন্তু আমার ম্যালনিউট্রিশন হচ্ছে না, আমি আমার আইডিয়াল বডি ওয়েটটাকে মেনটেন করতে পারছি। আরেকটা হয় যাকে বলা হয় পজিটিভ
এনার্জি ব্যালেন্স। ঠিক আছে, পজিটিভ কথাটার মানে প্লাস, এটা আমরা জানি। তাহলে পজিটিভ এনার্জি ব্যালেন্স মানে যখন প্লাস হচ্ছে অর্থাৎ বেশি হয়ে যাচ্ছে, যার কারণে হচ্ছে এই ওভার নিউট্রিশন। কখন হয় পজিটিভ এনার্জি ব্যালেন্স? যখন ইনপুট বেশি আউটপুট কম। ভেরি গুড, এনার্জি ইনপুটটা যদি বেশি হয়ে যায় কম্পেয়ার্ড টু এনার্জি আউটপুট, অর্থাৎ আমরা যতটা পরিমাণে ম্যাক্রোনিউট্রিয়েন্টস ইনটেক করছি সেই অনুযায়ী যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করি, ঠিক সেই কারণেই আমরা হেলথের পিলার্সে এক্সারসাইজের কথা দেখেছিলাম, ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা দেখেছিলাম, টু প্রিভেন্ট দ্য পজিটিভ এনার্জি ব্যালেন্স। আমরা যদি সেই অনুযায়ী অ্যাক্টিভিটি না করছি তার ফলে আমার শরীরে এনার্জিটা জমতে থাকছে, এনার্জি তো তৈরি হচ্ছে না, সেই ফ্যাট বা সেই এক্সেস গ্লুকোজ সেটা আমার শরীরে জমতে থাকছে এবং আমরা ওভার নারিশড হয়ে যাচ্ছি। এটাও এক ধরনের ম্যালনিউট্রিশন। এবং নেক্সট যে এনার্জি ব্যালেন্সটা আমরা দেখি, দ্যাট ইজ নেগেটিভ এনার্জি ব্যালেন্স। এটার মানে তাহলে কি বলবো? নেগেটিভ এনার্জি ব্যালেন্স মানে এনার্জি ইনপুট কম কিন্তু আউটপুট বেশি। ভেরি গুড, ভেরি গুড। এনার্জি ইনপুট যখন ইজ লেস দ্যান এনার্জি আউটপুট, সেই অবস্থাটাকে বলা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ মানে মাইনাস, অর্থাৎ কমে যাওয়া। কখন হতে পারে? আমরা খাচ্ছি কম, কাজ করছি বেশি, তখন হচ্ছে নেগেটিভ এনার্জি ব্যালেন্স, যে কারণে হতে পারে আন্ডার নিউট্রিশন। ঠিক আছে, এবার যদি ধরুন কারোর অলরেডি কেউ ওভার নারিশড, ওবেসিটি বা ওভারওয়েট স্টেজে রয়েছে, তাহলে তাকে এই তিনটের মধ্যে কোনটাকে মেনটেন করতে হবে? ব্যালেন্স করে চলতে হবে। কোনটা বলুন? ব্যালেন্সটা? এক নাম্বার ব্যালেন্স। আচ্ছা, আর কারো নেগেটিভ ব্যালেন্স, নেগেটিভ এনার্জি ব্যালেন্স। ভেরি গুড, নেগেটিভ এনার্জি ব্যালেন্সটাকে তখন আমায় মেনটেন করতে হবে। কেন করতে হবে? কারণ আমার বডিতে অলরেডি পজিটিভ এনার্জি ব্যালেন্স রয়েছে, তাহলে পজিটিভ থেকে আমাকে কমিয়ে দিতে হবে, অর্থাৎ নেগেটিভ করতে হবে। মানে আমার বডিতে তো অলরেডি এনার্জি স্টোর রয়েছে, ফ্যাট অলরেডি স্টোর রয়েছে, আমাকে অ্যাক্টিভিটিটাকে বাড়িয়ে তুলতে হবে। অ্যাক্টিভিটি বাড়াচ্ছি মানে যে স্টোরড এনার্জিটা রয়েছে সেটা খরচ হতে থাকবে এবং ইনপুটটা কম দেব, তাহলে অতিরিক্ত এনার্জি স্টোর হচ্ছে না। কোশ্চেনটা একটু বলবেন। কোয়েশ্চেনটা হচ্ছে, আমার যদি ওভার নারিশমেন্ট হয়, ঠিক আছে, আমি যদি ওভার নিউট্রিশন হয় আমার, তাহলে এইগুলোর মধ্যে আমি কোন এনার্জিটাকে মেনটেন করবো, কোন পয়েন্টটাকে ওভারঅল নেগেটিভ করতে হবে, নেগেটিভ করতে হবে, তাহলে ব্যালেন্স করতে পারবো, তবেই গিয়ে আমি এনার্জিটাকে ব্যালেন্স করে দিতে পারবো। আলটিমেট অবজেক্টিভ হচ্ছে আমাদের এনার্জিটাকে ব্যালেন্স করা। কিন্তু যদি এনার্জি ব্যালেন্সড অবস্থায় না থাকে তাহলে যেই পজিশনে রয়েছে তার অপোজিটটা করবো। যদি ওভার নারিশমেন্ট থাকে মানে বডিতে পজিটিভ এনার্জি ব্যালেন্স ছিল, আমি নেগেটিভ করবো, তবেই সেটা ব্যালেন্স হয়ে যাবে। একই রকম ভাবে যদি আমি আন্ডার নারিশড হই তাহলে আমাকে কোনটা ব্যালেন্স, কোনটা অ্যাকসেপ্ট করতে হবে? পজিটিভ এনার্জি ব্যালেন্স, পজিটিভ হাই ক্যালোরি, হাই এনার্জি ইনটেক করতে হবে, বেশি করে আমি এনার্জি ইনপুট করব এবং যে পরিমাণে অ্যাক্টিভিটি করছি, মানে এমন নয় কেউ আন্ডারওয়েট রয়েছেন মানে সে এতদিন অ্যাক্টিভিটি করছিলেন এখন আর করবেন না, সেটা নয়। আমাকে কি করতে হবে? আমি যে পরিমাণে অ্যাক্টিভিটি করছি তার তুলনায় বেশি এনার্জি আমাকে ইনটেক করতে হবে। এইটাকে যদি আমরা মেনটেন করতে পারি তাহলেই কিন্তু আমরা আমাদের ব্যালেন্সড নিউট্রিশনটাকে ফুলফিল করতে পারছি। ঠিক আছে, এইগুলো ক্লিয়ার হলো সবার কাছে? ভেরি গুড। আচ্ছা, এরপরে নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে যে তাহলে এনার্জি কতটা কিভাবে বুঝবো, কতটা আমি এনার্জি নিচ্ছি? এই সমস্ত প্রশ্নগুলো আমরা এখন জানবো না, এই উত্তরগুলো আমরা এখন জানবো না। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার্স যখন পড়বো পড়তে পড়তে কিছুটা আমরা জানবো এবং লাস্টলি আমরা যখন প্র্যাকটিক্যাল নলেজের উপরে ক্লাস করব তখন আমরা এই বিষয়টা নিয়ে জানবো যে এক্স্যাক্টলি ক্যালোরি রিকোয়ারমেন্ট আমার সারাদিনে আমি যতটা কাজ করছি সেই অনুপাতে আমার ঠিক কতটা এনার্জি প্রয়োজন এবং সেই পরিমাণ এনার্জিটা আমি কিভাবে পেতে পারি। তার জন্যই মানে প্র্যাকটিক্যাল ক্লাসেস গুলোর জন্যই আমাদেরকে এই বিষয়গুলো, এই থিওরিটিক্যাল বিষয়গুলোকে কমপ্লিটলি ক্লিয়ার রাখতে হবে।
ওকে। তো মোটামুটি ভাবে ফান্ডামেন্টালস এর মধ্যে থেকে আমরা এই জিনিসগুলোকেই নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে হিউম্যান বডি নিয়ে। হিউম্যান বডি বলতে নিউট্রিশনের সাথে হিউম্যান বডি সিস্টেম গুলো কিভাবে রিলেটেড, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এর পরের দিনের ক্লাসে। আপাতত আজকের যে জিনিসটা আমরা পড়লাম, পুরো যে বিষয়টা, সেটার মধ্যে কারোর কোনো প্রশ্ন বা কোনো ডাউটস কিছু মনে হচ্ছে? আচ্ছা, কেউ আনমিউট রয়েছেন কিন্তু কিছু বলছেন না। আই থিঙ্ক রাজীব মোল্লা। আচ্ছা রাজীব বাবু, আপনি যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারেন, না হলে একটু প্লিজ মিউট করে রাখুন। কারোর কোনো প্রশ্ন আজকের বিষয়টা থেকে? ম্যাম স্কিন থেকে ওইগুলো একটু বলবেন ছোট ছোট করে। কোনটা? স্কিন সামারাইজ করতে পারবো না। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, যে প্রবলেমস গুলো আমরা বলেছিলাম তার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনি বলুন, কিন্তু পুরোটা যেটা আবার আমরা সাইন্স এন্ড সিমটমস যা যা পড়েছিলাম সেটাকে আবার সামারাইজ করা যায় না। সবগুলো না, শুধু স্কিনের ব্যাপারটা। স্কিনের প্রবলেমটা হচ্ছে যে স্কিন যদি ভীষণভাবে ড্রাই হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, বা হয়তো স্কিনের মধ্যে কোনো র্যাশ রয়েছে, স্কিনে কোনো ইনফ্লামেশন হচ্ছে, খুব ইচিং হচ্ছে স্কিনের মধ্যে, এইগুলো কখনোই গুড হেলথের সিমটম হতে পারে না। স্কিনের ক্ষেত্রে গুড হেলথ মানে অ্যাপিয়ারেন্সটা, আমাকে দেখে কিরকম লাগছে, আমার স্কিনটা হাইড্রেটেড রয়েছে কিনা, আমি যদি স্কিনে এইভাবে ক্র্যাচ করি তাহলে সাদা দাগ হচ্ছে কিনা, সেটা যদি না হয়, আমার স্কিনটা যদি নরম থাকছে, প্রপারলি হাইড্রেটেড থাকছে, খুব টান ধরছে না স্কিনের মধ্যে, বা ভীষণ অয়েলি নয় স্কিনটা, এবং স্কিনের মধ্যে এই যে র্যাশ, পিম্পলস বা ইচিং, রেডনেস, এই জিনিসগুলো নেই, তাহলে আমরা সেটাকে বলতে পারি স্কিনের দিক থেকে গুড হেলথ। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। বলুন। বলছি, আপনি বললেন যে বডিতে যদি বেশি হেয়ার গ্রোথ হয়, whether it is good or bad? No, it is absolutely bad for the women. না, not for Because- women. I'm asking about মানে ছেলেদের গায়ে যদি বেশি চুল না, বা ছেলেদের লোম কথা হয়, বলছি না, আমি তখনও বললাম যেটা আমি মহিলাদের জন্য বললাম, ঠিক আছে? আচ্ছা, ছেলেদের ক্ষেত্রে ছেলেদের সেটা যদি হয়, নর্মাল, ছেলেদের সেটা নর্মাল। normal। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ম্যাম আইবিডব্লিউ এবং বিএমআইটা আরেকটু ক্লিয়ার করবেন? আইবিডব্লিউ মানে হচ্ছে আমার হাইটের অনুপাতে আমার বডি ওয়েটটা কতটা হওয়া উচিত, ম্যাক্সিমাম কতটা হওয়া উচিত, সেটাকে বলবো আমরা আইবিডব্লিউ, অর্থাৎ আইডিয়াল বডি ওয়েট, আদর্শ দৈহিক ওজন। আর বিএমআই হচ্ছে আমার আদর্শ দৈহিক ওজনের থেকে যদি কিছু কম বা বেশি থাকে আমার বডি ওয়েট, তাহলে আদৌ আমার বডি ওয়েটটা সত্যি আমি আন্ডারওয়েট স্টেজে রয়েছি কিনা বা ওভারওয়েট স্টেজে রয়েছি কিনা, মানে সত্যি আমি ম্যালনারিশড কিনা, কমে গেল বা বেড়ে গেল যাই হোক না কেন, তার মানে তো আমি ম্যালনারিশমেন্ট হয়ে যাবে আমার। তো আদৌ আমি ম্যালনারিশড কিনা সেটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা হিসাব করি বিএমআই এর, যেখানে আমার প্রেজেন্ট যে বডি ওয়েট সেটার সাথে আমার হাইটের ক্যালকুলেশন করে একটা ভাস্ট রেঞ্জ আমি পাই, এবং এই রেঞ্জ থেকে আমি বোঝার চেষ্টা করি যে আমার বডি ওয়েটটা ঠিক কোন স্টেজে রয়েছে, whether it is underweight or under the normal body weight or overweight or obesity। ঠিক আছে ম্যাডাম, এখানে একটা প্রশ্ন ছিল আমার। বিএমআই ক্যালকুলেশনের ক্ষেত্রে ওয়েট কেজি কে হাইট মিটার স্কয়ার, মানে এখানে কি মিটার স্কয়ার কে ভাগ ডাবল করতে ম্যাডাম? মিটার স্কয়ার কে ডাউন করতে হবে, হ্যাঁ হ্যাঁ ডাবল করতে হবে, হ্যাঁ, উপরে ওয়েট থাকবে আর নিচে থাকবে মিটার, মিটার। আচ্ছা, মানে উপরে ওয়েট আর নিচে হাইট। ওকে, থ্যাংক ইউ ম্যাম। এই যে গুড কগনিটিভ অ্যাবিলিটি, যে এখানে কয়েকটা বলা হয়েছিল, একটু যদি কাইন্ডলি একটু আবার একটু। কগনিটিভ এবিলিটি মানে হচ্ছে আমার বুদ্ধি দিয়ে, বা আমি আমার কি বলবো, মানে মাইন্ড থেকে আমি ঠিক জিনিসগুলোকে কিভাবে ভাবতে পারি, সেটাকে বলা হয় কগনিটিভ এবিলিটি। আমি যে কোনো জিনিস কিভাবে মনে রাখতে পারছি, এবং সেটা কতটা বুদ্ধি দিয়ে ভাবতে পারছি, এই জিনিসগুলোকে বোঝানো হয় কগনিটিভ এবিলিটি। ঠিক আছে, কোনো জিনিসের প্রতি আমার কনসেন্ট্রেশন লেভেলটা কিরকম রয়েছে, একটা জিনিসে আমি কনসেন্ট্রেট করে সেই কাজটা করতে পারছি কিনা, আমার ক্যাপাসিটিটা কিরকম। আমার যে কোনো জিনিস, কগনিটিভ এবিলিটি বলতে আমার ইনার ক্যাপাসিটিটাকে বোঝায়, মানে কাজ করার ক্যাপাসিটি না, আমার প্রবলেম সলভিং ক্যাপাসিটি কিরকম রয়েছে, যে কোনো জিনিসকে জানার, বোঝার, শেখার ক্যাপাসিটি কিরকম রয়েছে, সেই জিনিসটাকে আমি কিভাবে অ্যাডপ্ট করতে পারছি,
এই ক্যাপাসিটি গুলোকে বোঝায় কগনিটিভ এবিলিটি, যেটা আমার ব্রেন থেকে রেগুলেট হয়। ঠিক আছে? স্যার আমার একটা বিষয়, গতদিন যে অনলাইন ক্লাসটা ছিল ওটা তো আমরা পাইনি, এটা কি কোনটা? হবে? গত দিনের ক্লাসটা আজকের ক্লাসটা কি পাননি? রেকর্ডেড ভিডিও বলছেন? রেকর্ডেড ভিডিও, জি জি। না, রেকর্ডেড ভিডিওটা এত তাড়াতাড়ি আসবে না। রেকর্ডেড ভিডিও, যে কোনো ক্লাসে রেকর্ডেড ভিডিও আপলোড হতে মিনিমাম আপনাদের 7 থেকে 10 দিন সময় লাগবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, মানে পাবো পরবর্তীতে, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়ে তো যাবে, 7 থেকে 10 দিন পর পাবে। থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন এটা থেকে? বলছিলাম যে বিএমআই কি মেল? বলবেন? আচ্ছা, একজন বিএমআই এর কথা কিছু বলছিলেন, বলুন। বলছিলাম যে বিএমআই মেল ফিমেল কি একটাই হবে? হ্যাঁ, বিএমআই সবার জন্য সেম, অ্যাডাল্ট এজের ক্ষেত্রে বলছি। সবার জন্যই সেম হয়। জি, থ্যাংক ইউ। ম্যাডাম অ্যাডিপোজ সেল সম্বন্ধে একটু বলুন। অ্যাডিপোজ সেল হচ্ছে যেই সেলগুলোর মধ্যে, অর্থাৎ যেই কোষগুলোর মধ্যে ফ্যাট স্টোর করা থাকে, ভবিষ্যতের জন্য ফ্যাট সঞ্চয় করে রাখে যেই কোষগুলো, তাদের নাম হচ্ছে অ্যাডিপোজ সেল বা অ্যাডিপোজ কোষ। এই অনেকগুলো কোষ একসঙ্গে জুড়ে জুড়ে সেটাকে আমরা অ্যাডিপোজ টিস্যুও নাম বলে থাকি। অ্যাডিপোজ টিস্যু, যেটা আমরা হিউম্যান বডি চ্যাপ্টারটা পরের দিন যখন পড়বো তখন দেখবো যে অনেকগুলো সেল একসঙ্গে জুড়ে জুড়ে তারপরে একটা কলা বা টিস্যু তৈরি করে। যেহেতু এরকম প্রচুর সেল থাকে, তাই একে একসঙ্গে অ্যাডিপোজ টিস্যুস বলা হয়ে থাকে। তার দেখতে পাবে না। Okay. আর কোনো প্রশ্ন নেই তো কারোর? Okay. বেশ, তাহলে আশা করবো যে এই প্রথম চ্যাপ্টারটা আমরা প্রত্যেকে খুব ভালোভাবে ক্লিয়ার করতে পেরেছি, এবং এটা আমাদের সবার জন্যই এই হোমওয়ার্কটা থাকবে, নিজেদের আইবিডব্লিউ বের করা এবং বিএমআই বের করে আমরা ঠিক কোন স্টেজে রয়েছি সেটাকে বোঝা। এবং যখন আমরা নিজেদেরটা থেকে শুরু করব, তারপরে আস্তে আস্তে করে যে ফ্যাক্টরস গুলো জানবো, যে নিউট্রিয়েন্টস গুলো জানবো, বা যে ডায়েট সম্পর্কে পরবর্তীকালে যেগুলো করবো, সেটা কিন্তু আমরা নিজেদের লাইফেও অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তাহলে আজকের মতন আমাদের ডিসকাশনটা আমরা এখানেই কমপ্লিট করছি। আবার নেক্সট ওয়েডনেসডে দেখা হচ্ছে সবার সাথে।